রুশ মডেলে চট্টগ্রাম দখল হতে পারে। বাংলাদেশ এক অদৃশ্য শক্তির ভয়ে কাঁটা, তারই মাঝে আবগাজিয়া মডেল কি এবার গলার কাঁটা? আতঙ্কিত মাথারা। সিএন নিউজ রুমে বোঝার চেষ্টা করব। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় ধারাবাহিকভাবে বাংলাদেশের পরিস্থিতি, ঘরে বাইরে বিপর্যস্ত বাংলাদেশের একের পর এক ছবি তুলে ধরছেন। দেখাবো আরও অনেক কিছু। সত্যই একেবারে বোঝার চেষ্টা করব যে একটা অদৃশ্য শক্তির ভয়ে বাংলাদেশের ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকার তারা পাকিস্তান, চীন বিভিন্ন জায়গা থেকে সমরাস্ত্র কেনা, অ্যাটাকিং কাপ্টার থেকে শুরু করে নানা ফাইটার জেট, কিন্তু এবার এই রুশ মডেল আবগাজিয়া এই জায়গা থেকে বাংলাদেশকে কত বড় নতুন করে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। না, এটা আশঙ্কা বাংলাদেশ প্রথম থেকেই করছিল আবিক, এবং সেই আশঙ্কার জায়গাটা এমনই ছিল যে আরাকান অর্থাৎ নির্দিষ্টভাবে যে ছবি আমরা সকাল থেকে দেখাচ্ছি যে অপারেশন বা মিশন, যেটা মিস্টার ইন্ডিয়া, ভারতের যে শক্তি, এইগুলো আজ করতে পেরেছিল বাংলাদেশ প্রথম থেকেই, যে কারণে বাংলাদেশের একটা বড় অংশ যারা এই মুহূর্তে সেখানকার মিলিটারি কমান্ডিংয়ে আছেন তারা ক্রমশ পাকিস্তানের সঙ্গে সম্পর্কটা বৃদ্ধি করছেন। এই বৃদ্ধির সঙ্গে আরও যে আশঙ্কাটা ছিল, ওরা ভাবছিল যে ওদের মায়ানমার যে পার্ট, সেই পার্টটা হয়তোবা কিছুটা শান্ত থাকবে, কিন্তু ক্রমশ যেহেতু মায়ানমার এই মুহূর্তে আরাকান আর্মির দখলে, ফলে আশঙ্কা আরও বেশি তীব্র হচ্ছে। এবং আশঙ্কা এতটাই তীব্র যে সেখানকার যারা তথ্যবিজ্ঞ মহল বা নির্দিষ্টভাবে সেখানকার যারা অভিজ্ঞ বা মাথা বলা চলে, তারা এই মুহূর্তে গোটা ঘটনায় অর্থাৎ বাংলাদেশের চট্টগ্রাম এবং বিয়ন্ড অফ দ্যাট অর্থাৎ নির্দিষ্টভাবে এই যে নদী নাফ রিভার এবং সমস্ত যে ভৌগোলিক আঞ্চলিক অংশটা, এখানে আন্তর্জাতিক ক্ষেত্রের নজর বোধহয় এবার পড়তে চলেছে। এরকম আশঙ্কা সেদেশের যারা অভিজ্ঞ বা পর্যবেক্ষক তাদের গলায় শোনা গেছে। এই আমরা শোনাবো ডক্টর শাহিদুজ্জামানের বক্তব্য, তিনি কি বলেছেন, তারপর আমরা নির্দিষ্টভাবে সেই ব্যাখ্যা এবং সেই গোপন তথ্য এবং এক্সক্লুসিভ ইনফরমেশন শেয়ার করবো আপনাদের সঙ্গে। রয়েছে তাদের দুজন অত্যন্ত খ্যাতনামা অবসরপ্রাপ্ত জেনারেলস, লেফটেন্যান্ট জেনারেল PR শর্মা এবং মেজর জেনারেল বক্সি, এরা কিন্তু বারবার বলে যাচ্ছে দিনের পর দিন, তারা বিভিন্ন অবসরপ্রাপ্ত কূটনীতিকদের ডেকে তারা এই একাডেমিক ডিসকাশনস, সেখানে তারা বারবার বলছে যে ঠিক তারা আবগাজিয়া মডেল ফলো করবে। অর্থাৎ রাশিয়া ঠিক যেই যুক্তিতে জর্জিয়ার 1/3 জায়গা দখল করে নিয়েছিল, সেটা রাশিয়ান ভাষী লোকদেরকে ওখানে বসায় বলেছে বিশ্বকে যে এটা রাশিয়ার অংশ। এখনও তারা কিন্তু ওই জায়গা দখল করে রেখেছে। এই এক্সাম্পলটাকে ব্যবহার করে জেনারেল শর্মা এবং ভারতীয় বিশারদরা, তারা বলে যে আমরা বাংলাদেশের হিন্দুদেরকে এনকারেজ করব, ঠেলে দিব, বলবো যে তারা যেন ওই উত্তরের অংশে চলে আসে এবং ওইখানে আমরা হিন্দু ল্যান্ড বানাবো, হিন্দু দেশ বানাবো, নামও করে ফেলছে। কাজেই ওই শিলিগুড়ি করিডোর সংলগ্ন জায়গাটুকুতে তাদের দীর্ঘমেয়াদী প্ল্যান। সত্যি আমি এখান থেকে বোঝার চেষ্টা করবো, দিন কয়েক আগে প্রথম সিএনএ ব্রেক হয়েছিল যে আরাকান আর্মি 271 কিলোমিটার দীর্ঘ সীমান্ত তারা নিজেদের দখলে নিয়েছে এবং বরাবরই এই রোহিঙ্গা বিদ্বেষী আরাকান আর্মি এবং বৌদ্ধিস্টদের নিয়ে এই সংগঠন আরাকান আর্মি, তারা বাংলাদেশের সাথে বরাবর একটা বিদ্বেষের জায়গা ছিলই তাদের। 2015 দুবার সংঘর্ষ হয়েছিল, কিন্তু যদি আজকেই আরাকান আর্মিকে সঙ্গে নিয়ে রাশিয়ার একটা তৃতীয় শক্তি তারা একযোগে চট্টগ্রামকে বৃহত্তর মায়ানমারের অন্তর্ভুক্ত করতে চায়, তাহলে কি কি পট পরিবর্তন, পরিস্থিতির নতুন ছবি সামনে আসতে পারে? এটা খুব ইম্পর্টেন্ট ইস্যু অভিক। আমি একটা বিষয় বলবো যে আমাদের এই মুহূর্তে দেখতে হবে যে চীনের অবস্থা কী, কারণ চীন কিন্তু বেজিং এখন সরগরম। চীনকে তুমি ধরলে বুঝতে পারবে যে আসল গল্পটা চীনে হচ্ছে। কিভাবে হচ্ছে, এই মুহূর্তে ভারতের তরফে NSA অজিত ডোভাল সেখানে আছেন, রাশিয়ার যিনি NSA রয়েছেন নিকোলাস পাত্রুস তিনি সেখানে রয়েছেন। অর্থাৎ রাশিয়ার NSA, ইন্ডিয়ার NSA এবং চীনের যিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তারা সবাই এক জায়গায় রয়েছেন। কি আলোচনা হচ্ছে আমরা তো বলতে পারবো না, তবে অবশ্যই সেটা নির্দিষ্টভাবে কোনো রাজ্যভিত্তিক আলোচনা হবে না, এটা বলে দেওয়া যেতেই পারে। এবং অবশ্যই সেখানে ইন্টারন্যাশনাল ইস্যুজ নিয়ে আলোচনা হচ্ছে এবং সেটার অনেকে যে তথ্য পাচ্ছেন তার সূত্র মারফত উঠে আসছে যে সেখানে একেবারে প্রথম অর্ধেই রয়েছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং চট্টগ্রাম এবং মায়ানমার কেন্দ্রিক। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে আমরা দুদিন আগেই যে খবর দেখেছিলাম, তথ্য দেখেছিলাম বা আপনাদের বলেছিলাম যে আরাকান আর্মি তারা ধেয়ে আসছে, তাদের অনেক কারণ আছে, অনেক মানে দুঃখ যন্ত্রণা এই সমস্ত নিয়ে তো আরাকান আর্মি তৈরি হয়েছিল এবং আরাকান যে সালভেশন ফোর্স ছিল অর্থাৎ রোহিঙ্গাদের, তার বিরুদ্ধে গিয়ে আরাকান আর্মি তৈরি হয়েছিল। নির্দিষ্টভাবে যে রাখাইন প্রদেশ যাকে নিয়ে এত ঘটনা, সেই রাখাইন প্রদেশের মাটির নিচে রয়েছে থরে থরে তেলের ভাণ্ডার এবং খনিজ তেলের বিপুল ভাণ্ডার সেখানে রয়েছে এবং
চীন বহু আগে থেকে ব্যাপারটা জানতে পারে, চীন সেখানে বিভিন্নভাবে ইনভেস্ট করেছে এবং ভারতও পরবর্তী সময় কালাদান মাল্টিন্যাশনাল প্রজেক্ট, এই প্রজেক্ট ভারত সেখানে করছে এবং এই যে রাখাইনের যে সিতোয়ায় বন্দর, সিতোয়ায় যে পোর্ট আছে, এখানেও ভারত ইনভেস্ট করেছে এবং এখানেই আসল গল্পটা তৈরি হচ্ছে। তার কারণ কলকাতা পোর্ট থেকে সোজা সিতোয়ায় পোর্ট, সেখান থেকে রেলপথ, তারপরে শুরু হচ্ছে এই কালাদান মাল্টিন্যাশনাল যে প্রজেক্ট। এখান থেকে এই সড়ক ধরে সরাসরি মিজোরাম পর্যন্ত, মানে আইজল পর্যন্ত যাওয়া যায়। ফলে ভারতের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, চীনের জন্য গুরুত্বপূর্ণ, এরপর রাশিয়া বাকি ছিল, কারণ এখানকার তেলের সন্ধানে আন্তর্জাতিক নজর পড়েছে বহুদিন থেকেই এবং সেটা সেখানকার স্থানীয় রাখাইন প্রদেশের মানুষের কোনো আপত্তিও নেই। এবং এই জায়গা থেকে চট্টগ্রাম ভৌগোলিকভাবে বা জিওপলিটিক্যাল যে অবস্থান, তাতে মাঝখানে বাঁচতে হয়েছে বাংলাদেশের চট্টগ্রাম বলে একটা বৃহত্তর অংশ মনে করছে আন্তর্জাতিক ক্ষেত্রে, কারণ সেখানে সবসময় আনরেস্ট সিচুয়েশন, অশান্তি, যেটা বিজনেসের পক্ষে উপযুক্ত নয়। যে কারণে একটা বৃহত্তর অংশ মডিউল তৈরি হয়েছে, একটা নির্দিষ্ট মডেল তৈরি হয়েছে, যে মডেল বলছে যে চট্টগ্রামের জেএসএস, যারা সবথেকে পুরনো সেখানকার রাজনৈতিক ফরমেশন, তাদের যে বিদ্রোহী গোষ্ঠী জেএলএ, তাদের সঙ্গে আরাকান আর্মির ইতিমধ্যেই কথা হয়েছে এবং সেই কথা বলার পরই যে তথ্য আসছে আমাদের কাছে যে রাশিয়ার যে নির্দিষ্টভাবে বা তাদের যে এক্সক্লুসিভ বা তারা খুব সামনে নিয়ে আসতে চায় না যে ফোর্স, ওয়াগনার ফোর্সের কথা বারে বারে আমরা ইউক্রেন যুদ্ধের সময় শুনেছি, এই ওয়াগনার ফোর্স বা ওয়াগনার যে তাদের রেবেল গ্রুপ আছে, বিদ্রোহী গোষ্ঠী আছে, এর নাকি বেশ কয়েকজন কর্তা ব্যক্তি এর মধ্যেই নাকি মায়ানমার তারা পরিদর্শনে গেছিলেন। খুব গোপনভাবে সেই তথ্য এসে পৌঁছচ্ছে এবং তারা এই মায়ানমার এবং রাখাইন প্রদেশে দীর্ঘ সময় ছিলেন এবং সেখানে থাকার পর কোথাও একটা স্থির সিদ্ধান্ত হয়েছে বা হতে পারে যে প্রয়োজনে এই আরাকান আর্মি, যাদেরকে চীন এই মুহূর্তে সার্বিকভাবে সাপোর্ট করছে বলে বিভিন্ন তথ্য বা গোয়েন্দা রিপোর্টগুলো আসছে, রাশিয়াও তাদের পক্ষে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে এবং বিনিময়ে ওই যে সিতোয়ে পোর্ট বা সিতোয়ে বন্দর সংলগ্ন বা রাখাইনের মাটির তলায় যে প্রচুর তেলের ভাণ্ডার, তার একটা ব্যবসায়িক দিক রাশিয়ার তরফও চিন্তাভাবনা করা হচ্ছে, যে কারণে আরআইসি বলে একটা নতুন গ্রুপ আন্তর্জাতিক ক্ষেত্রে তৈরি করা হয়েছে, যেটা বলে রাশিয়া ইন্ডিয়া চায়না গ্রুপ। এবং এটাতেই বাংলাদেশ ইতিমধ্যে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে, কারণ যদি আরাকান আর্মি তারা যদি ওয়াগনার ফোর্সের সাপোর্ট নিয়ে সরাসরি চট্টগ্রামের দিকে এগোতে থাকে, তারা ইতিমধ্যেই নির্দিষ্টভাবে নাফ নদী, অর্থাৎ যে টেকনাফ, যে নাফ নদী, তার মধ্যবর্তী অংশ পর্যন্ত পৌঁছে গেছে এবং পৌঁছে গিয়ে তারা সেখানে কর্তৃত্ব জাহির করেছে এবং ইতিমধ্যে বাংলাদেশ আর্মির একটা বড় অংশ ডিপ্লয়মেন্ট হলেও এই নাফ নদীর মাঝ বরাবর অংশ পর্যন্ত যাতায়াত প্রায় বন্ধ হয়ে গেছে। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে এই যে একটা বড় ফোর্স যদি জেএসএস সরাসরি রাশিয়ার ওয়াগনারের সাপোর্ট পেয়ে যায় বলে একটা গোয়েন্দা রিপোর্ট আসছে, সেক্ষেত্রে চট্টগ্রাম বাংলাদেশের পক্ষে ধরে রাখা মুশকিল হবে। যে কারণে যেটা বলছেন সেখানকার অধ্যাপক শাহিদুজ্জামান যে আবকাজিয়া মডেল হলো রাশিয়া সোভিয়েত ইউনিয়ন যখন ছিল, সেই সোভিয়েত ইউনিয়নের যখন ভাঙছে, মানে ভেঙে যাচ্ছে, তখন জর্জিয়া নামক একটা অংশ ছিল এদের পার্টের মধ্যে। জর্জিয়ার একটা ছোট্ট অংশ হচ্ছে আবকাজিয়া, কিন্তু আবকাজিয়ার মানুষ রাশিয়ান ভাষায় কথা বলতেন, যে কারণে সেই সময় রাশিয়া সরাসরি আবকাজিয়া এই প্রদেশটাকে, এই অংশটাকে সাপোর্ট করে তারা অন্তর্ভুক্ত করে নেয়, অর্থাৎ জর্জিয়া থেকে বের করে নেয়। যে আশঙ্কা বাংলাদেশের তথ্যবিজ্ঞ মহল বা তাদের পর্যবেক্ষক বা সেনাবাহিনীর একটা বড় অংশ করছে, তা হলো যে এবার যদি রাশিয়ার হস্তক্ষেপ হয়, কারণ এই যে এতদিন ধরে আমরা যে বক্তব্য দর্শকদের শোনাচ্ছি, তাতে কোথাও বাংলাদেশ রাশিয়ার সঙ্গে সহযোগিতার কথা বলেনি। রাশিয়ার সঙ্গে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম আর্মস যারা বিক্রি করেন তারা রাশিয়ার সঙ্গে সহযোগিতার কথা বলেননি, রাশিয়ার আশেপাশেও যাননি। ফলে রাশিয়ার সঙ্গে বা ভ্লাদিমির পুতিনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ভালো নয় তা বলা বাহুল্য। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে নির্দিষ্টভাবে গোটা বিষয়টা এভাবে তৈরি হচ্ছে। একেবারে আমি এখান থেকে আজ প্রথম পর্যায়ে যখন তুমি সত্যজিৎ জিরো আওয়ারের সময় একটা বিষয় তুলে ধরেছিলে যে বাংলাদেশ চাইছে চীন হোক, পাকিস্তান হোক বা কখনো এর আগে তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি করে বেশ কিছু তাদের দেশের আর্থিক অবস্থা এমনি একটা দেউলিয়া পরিস্থিতি, তার মধ্যে সামরিক অস্ত্র, জেট বিমান থেকে শুরু করে ফাইটার কপ্টার কেনার। কিন্তু যদি একদিকে ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন সামনে, ভারতের নরেন্দ্র মোদীর অবস্থান ধীরে ধীরে প্রকাশ্যে তিনি আনার একটা কৌশল তৈরি হয়েছে এবং একই সঙ্গে রাশিয়া যদি এই অবস্থানে যায় যে চট্টগ্রাম মায়ানমারের বৃহত্তর অংশ হিসেবে দেখানোর জন্য রাশিয়ার সমর্থন পেয়ে যায়, তাহলে সব দিক থেকে তো একেবারে থরহরিকম্প পরিস্থিতি হবে বাংলাদেশের। হ্যাঁ, একদম ঠিক, থরহরিকম্প পরিস্থিতি হতে পারে, ঠিকই বলছে অভিক। এবং সেক্ষেত্রে আমরা বলবো যে বাংলাদেশ তারা এই সিঁদুরে মেঘটা দেখতে পেয়েছে,
তারা দেখতে পেয়েছে যে মুহূর্তে যাদের উত্তর পশ্চিম প্রান্ত অর্থাৎ মায়ানমারের দিকে আরাকান আর্মি তারা অ্যাক্টিভ হয়েছে এবং তারা সেন্ট মার্টিন থেকে শুরু করে যাবতীয় যে অংশগুলোকে তারা পর্যটকদের সেখানে রিস্ট্রেন করছে, সেই অংশ থেকে যে ছবিটা তৈরি হয়েছে যে তারা এটা জানতে পারছেন, তাদের গোয়েন্দা রিপোর্ট আছে যে ওয়াগনার ফোর্স, কোথাও রাশিয়ার এই বিদ্রোহী গোষ্ঠী তাদের পদচারণার শব্দ আস্তে আস্তে বাংলাদেশ শুনতে পাচ্ছে এবং রাশিয়ান ফোর্স যদি ওয়াগনার ফোর্স যদি কোনোভাবে আরাকান আর্মিকে সমর্থনের দিকে চলে যায় তাহলে ধারে ভারে বহুগুণ বেড়ে যাবে। এবং চট্টগ্রামের জেএসএস যে রাজনৈতিক দলটি যারা আছে, যারা চেপে রাখা হয়েছে, এবং জেএলএ যারা রয়েছে, তারাও চাইছে এই ধরনের একটা সাপোর্ট। ফলে আরাকানের তরফে বা আরাকান আর্মির তরফে সাপোর্টটা পেলে তারা দ্রুত প্রবেশের চেষ্টা করবে এবং গোটা একটা যে আঞ্চলিক ক্ষেত্র চট্টগ্রামকে নিয়ে তৈরি হবে সেটা ব্যবসায়িকভাবে অন্য একটা দিক তৈরি করবে আন্তর্জাতিক মহলের ক্ষেত্রে, যে কারণে গোটা ভৌগোলিক অঞ্চলে এই মুহূর্তে রাশিয়ার নজরে বলে একটা বড় অংশ বলছে। এ বিষয়ে কর্নেল এম.এ. হক তিনি কি বলছেন, যে কিভাবে তারা এটাকে কমব্যাট করার চেষ্টা করছেন, বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিক তিনি কি বলছেন সেটাও দর্শকদের শোনানোর জন্য বলবো। ইন্ডিয়ার এরা প্রতি মুহূর্তে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আমরা বলতেছি এটা কূটনীতি দিয়ে থামাবো, কিচ্ছু লাগবে না, চুপ করে বসে থাকেন। পাকিস্তানের সাথে আপনি সুসম্পর্ক স্থাপন করেন, কেউ চিরস্থায়ী বন্ধু বা শত্রু নয়। পাকিস্তানের সাথে সুসম্পর্ক করলে আমাদের লস নাই, লাভ ছাড়া। তুরস্কের সাথে সুসম্পর্ক করেন, চায়নার সাথে সুসম্পর্ক করেন। ইন্ডিয়া দাদা 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 কইরা তখন আমাদেরকে বলতে থাকবে, দাদা বলবে না, ভাই ভাই, তখন ভাই ভাই বলে আমাদের পায়ে পায়ে। সত্যই আমরা ধারাবাহিকভাবে গত কয়েক সপ্তাহ যাবৎ বিভিন্ন ক্ষেত্রে মৌলবাদী নেতা একের পর এক, এমনকি সেটা বিএনপি বা জামাতের নেতাদের বক্তব্য, কেউ বলছেন বাংলা বিহার ওড়িশা দখল করব, কেউ বলছেন 4 দিনের মধ্যে কলকাতা দখল করব। আমি বাদ দিচ্ছি তাদের এই হুমকি, তারা নিজেরা দিয়েছেন, কেন দিয়েছেন তারাই জানেন। কিন্তু যে বাংলাদেশ এতদিন হুমকির স্বরে কথা বলছিল, আজ যখন আরাকান আর্মি বিস্তীর্ণ সীমানার নিজেদের দখলে নিয়েছে তখন অনুপ্রবেশ রোখাটা তাদের বড় লড়াই ছিল, আর এবার নিজেদের দেশের মাটি রক্ষা করার লড়াইয়ে বাংলাদেশকে ব্যস্ত হতে হচ্ছে। বাংলাদেশ আখেরে ভিন দেশকে হুমকি দেওয়ার জায়গা থেকে নিজেদের দেশ বাঁচানোর তাগিদে এখন লড়াইটা শুরু করতে চলেছে। একদমই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা কিছু আগে বলছিলাম যে চীনে আসল গল্পটা হচ্ছে এই মুহূর্তে। এবং চীনে কী হচ্ছে, চীনে সেখানে রাশিয়ার যিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার রয়েছেন নিকোলাস পাত্রুস, ভারতের তরফে এনএসএ অজিত ডোভাল রয়েছেন, এবং চীনের যিনি সেদেশের যে এনএসএ রয়েছেন তারাও একই সঙ্গে বৈঠক করছেন। এবং অবশ্যই সেই বৈঠক কোনো ঘরোয়া ইস্যু হচ্ছে না বলাই চলে। এবং নির্দিষ্টভাবে আমরা দেখেছি যে বাংলাদেশ এই সমস্ত সিঁদুরে মেঘের আঁচ করে তারা কী করেছে, তারা একে একে তুরস্ক থেকে তারা অ্যাটাক হেলিকপ্টার স্কিম নিচ্ছে, তারা একই সঙ্গে পাকিস্তান থেকে JF-17 এবং J-10C, প্রথমটি পাকিস্তানের, দ্বিতীয়টি চীনের তৈরি ফাইটার জেট আর কি, এগুলো তারা কিনছে। কেন কিনছে? তার অস্ত্র ভাণ্ডারকে, সামরিক ভাণ্ডারকে শক্তিশালী করতে চাইছে। তাদের সামনে কোনো পথ আর খোলা নেই, কারণ বাংলাদেশ আর্মি এটা জেনে গেছে যে তাদেরকে ক্রমশ ঘিরে নেওয়া হচ্ছে। কিভাবে ঘেরা হচ্ছে? তাদেরকে যেমন নির্দিষ্টভাবে তাদের 3 দিকে রয়েছে ভারতবর্ষের মতো বৃহৎ শক্তিধর রাষ্ট্র, তাদের আর্ম ফোর্স রয়েছে, তাদের এয়ারফোর্স, তাদের নেভাল, সব কিছু নিয়ে তাদেরকে একটা শঙ্কু আকৃতির অবস্থায় রাখা হয়েছে। অন্যদিকে তাদের একমাত্র পরিত্রাণের রাস্তা ছিল মায়ানমারের পার্টটা, কিন্তু সেই মায়ানমারও তাদের সেই যে অন্ধের যষ্টিমধুর মতো আর সেটা নেই। এবং সেই নেই বলেই আরাকান আর্মি কার্যত তারা সীমান্তের কাছে নিঃশ্বাস ফেলছে। আরাকান আর্মিকেই বাংলাদেশের আর্মি কিভাবে তারা ট্যাকেল করবে তা নিয়ে প্রচুর চিন্তাভাবনা ইতিমধ্যে স্বদেশের সেনাবাহিনীর অন্দরে শুরু হয়েছে। এবং যে তথ্য আমাদের কাছে আসছে যে এ বিষয়ে পাকিস্তান আর্মি এবং ISI বেশ কিছু ইনফরমেশন ইতিমধ্যে বাংলাদেশ আর্মিকে জুগিয়েছে যে কী করে এই ধরনের পরিস্থিতিকে তাদের ট্যাকেল করতে হবে। কারণ পাকিস্তান তো প্রায় সারা বছরই BLA অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মি বা সেদেশের হাজার একটা বিদ্রোহীদের সঙ্গে লড়াই করে, ফলে ওরা অনেক বেশি রক্তপাতের সম্মুখীন হয়। ফলে ওদের সেই অভিজ্ঞতাকে ওরা শেয়ার করতে হতে চাইছে। বাংলাদেশ উল্টো দিকে এতক্ষণ পর্যন্ত যে তথ্য আসছিল যে আরাকান আর্মি তাদের নাভিশ্বাস তুলে দিয়েছিল, এবার যে তথ্য আসছে সে দেশের পর্যবেক্ষকরা বলছেন যে আবখাজিয়া মডেল হয়তো অ্যাপ্লাই করা হতো। আমরা ভারতীয় মিডিয়া হিসেবে আমরা বলছি না, সে দেশের পর্যবেক্ষক ডক্টর শাহাদুজ্জামান বলছেন যে আবখাজিয়া মডেল, সেই মডেল এবার ব্যবহার করা হতে পারে, অর্থাৎ রুশ মডেল। সেই মডেলের ব্যাখ্যা আমরা আগিয়ে দিয়েছি যে আবখাজিয়াকে কীভাবে রুশ কেড়ে নিয়েছিল, একটা ছোট্ট গলার মতো অংশ ছিল। চট্টগ্রাম এই অংশটা রীতিমতো এমন একটা জিওপলিটিক্যাল সিচুয়েশনের মধ্যে রয়েছে যেটা ঠিক উল্টো দিকেই রয়েছে আরাকান অর্থাৎ মায়ানমার এবং তার যে রাখাইন প্রদেশ, এবং এই রাখাইনে রয়েছে ব্যাপকভাবে তেল সমৃদ্ধ অংশ।
আবার চট্টগ্রামের স্থানীয় বাসিন্দারা যারা সংখ্যাগুরু, তারা নির্দিষ্টভাবে বাংলাদেশের মৌলবাদীর হাত থেকে পরিত্রাণ পেতে চাইছেন, আন্তর্জাতিক দুনিয়া তারা বারে বারে দরবার করেছেন। এবং এই অংশ অর্থাৎ ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি, সেখানকার মানুষদের শান্তির পথ দেখিয়ে দেওয়া, এই সমস্ত জায়গা থেকে নির্দিষ্টভাবে রাশিয়ার যে একদম গোপন ফৌজ বলা চলে ওয়াগনার, তাদের কর্তা ব্যক্তিরা নাকি এর মধ্যেই মায়ানমার গেছিলেন, সেই গোয়েন্দা রিপোর্ট বা তথ্য এসে পৌঁছচ্ছে। তাহলে অনেকগুলো ব্যাখ্যা আসতে পারে এক্ষেত্রে যে এই যে রাশিয়ার যে ওয়াগনার ফোর্স, তাদের কর্তা ব্যক্তিরা যখনই মায়ানমারে পৌঁছলেন এবং আরাকান ফোর্সের সঙ্গে কথা হলো, তাহলে বৃহত্তর প্রেক্ষাপটটা কী? বৃহত্তর প্রেক্ষাপট অবশ্যই তাদের আরও বেশি অস্ত্র সরবরাহ করা হতে পারে, একই সঙ্গে সেখানকার তেল ভাণ্ডারের একটা ভালো চুক্তি হতে পারে। সেক্ষেত্রে যদি বাংলাদেশের অন্তর্ভুক্ত চট্টগ্রাম কোনো রকম বিপদ সংকেত হয় এই বৃহত্তর আন্তর্জাতিক ফোর্সের কাছে, সেক্ষেত্রে অবশ্যই চট্টগ্রামকে একটা ইন্ডিপেন্ডেন্ট করিডোরে পরিণত করতে চাইবে। সত্যি এখান থেকে আরও একটা গুরুত্বপূর্ণ, রাশিয়ার মতো শক্তিধর একটা দেশের একটা তৃতীয় শক্তি ওয়াগনার গ্রুপ যখন এই ধরনের আরাকান আর্মির সঙ্গে চট্টগ্রাম দখলের কৌশল দেবে, তখন কি অন্যান্য শক্তি যাদের ভরসা বাংলাদেশ করছে তারা এগিয়ে আসবে, নাকি তারা সেক্ষেত্রে রাশিয়া দেখে পিছপা হতে পারে? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উড়েছে রাতের ঘুম, তার কারণ সব দিক থেকে কোণঠাসা হচ্ছে। একদিকে আরাকান আর্মির মায়ানমার সীমান্ত দখল, আর এবার রাশিয়ার তৃতীয় শক্তি ওয়াগনার গ্রুপ, তারা আরাকান আর্মির সঙ্গে একযোগে গিয়ে চট্টগ্রামের দখল নেওয়ার কৌশল সব মিলিয়ে বোঝার চেষ্টা করছি। নিউজরুম থেকে চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন। তার আগে আপনাদের জানাবো যে এই জায়গা থেকে দাঁড়িয়ে যত দিন যাচ্ছে ততই ক্রমশ সব দিক থেকে কোণঠাসা হচ্ছে বাংলাদেশ। জ্যাক অলিভ অয়েল বডি অয়েল, কবিতার মতো ত্বক, জাগায় মনে নতুন সুর। সত্যই এখান থেকে রাশিয়ার যদি সহযোগিতা সমর্থন থাকে, আরাকান আর্মিকে যদি ব্যাকআপ দেয়, সেক্ষেত্রে বাংলাদেশ যাদের পাশে পাবে ভাবছিল, অর্থাৎ পাকিস্তান বা অন্যান্য শক্তিকে, তারা কি খুব একটা এগিয়ে আসবে না, তারা পিছপা হবে। যেমন এতদিন পর ইউনুসের সঙ্গে সুসম্পর্ক জো বাইডেনের, যিনি পরাস্ত হয়েছে নির্বাচনে, তারপরও জো বাইডেনও কয়েকদিন আগে সরব হয়েছিলেন যে না, এভাবে সরকার চলতে পারে না, ইউনুসকে বার্তা দেওয়া প্রয়োজন যে এই পরিস্থিতি মোকাবিলার। অর্থাৎ এমনভাবে পাকিস্তানরাও পিছিয়ে যেতে পারে কি? তোমাকে দুটো বিষয় বলবো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডোনাল্ড লুয়ের কথা আমরা বারে বারে বলেছি। ডোনাল্ড লু আমাদের এশিয়ার এই অংশে দায়িত্বপ্রাপ্ত ছিলেন এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডোনাল্ড লুয়ের সম্পর্ক অত্যন্ত খারাপ। যেখানে সাম্প্রতিক সময় ডোনাল্ড লু তার যে সাম্প্রতিক সফর করলেন, এশিয়া সফর, সেখানে ভারত এবং নেপাল থাকলেও, শ্রীলঙ্কা থাকলেও বাংলাদেশ তালিকা থেকে বাদ গেছিল। এই ডোনাল্ড লুকেই বলা হয় যে বাংলাদেশের এই সরকার পরিবর্তনের অন্যতম যে স্ক্রিপ্ট রাইটার বলা যেতেই পারে। এবং নির্দিষ্টভাবে ডোনাল্ড লু যদি তাকে আমেরিকায় থাকতে হয়, তাহলে অবশ্যই এখন ডোনাল্ড ট্রাম্পের কথা মতোই চলতে হবে, এর মধ্যে অন্য কোনো অঙ্কের প্রয়োজন নেই। এবার যে প্রশ্ন, যে নির্দিষ্ট তথ্য আমরা জানাতে চাইব, আবিকের যে প্রশ্ন ছিল, যে বিষয়টা আসছে যে পাকিস্তান এক্ষেত্রে এই মুহূর্তে বাংলাদেশের একমাত্র পিতৃস্থানীয় একটি দেশ, তারা কোন পথে যাবে। আমরা যে মনে করে থাকি যে কয়েকদিন আগেই নির্দিষ্টভাবে ভ্লাদিমির পুতিনের কাছে পাকিস্তানের তরফে কিছু 2-3টে হয়তো S-350 এয়ার ডিফেন্স তারা চেয়েছিল, যে তাদের এয়ার ডিফেন্সকে শক্তিশালী করার জন্য। এবং এটা পাওয়ার পর, এই প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গেই রাশিয়ার তরফে সেই প্রস্তাবকে পত্রপাঠ প্রত্যাখ্যান করে দেওয়া হয়েছে এবং তারা আলটিমেটলি দিনের শেষে সেই এয়ার ডিফেন্স পাওয়ানোনি। ফলে রাশিয়া এই মুহূর্তে সারা বিশ্বে সারাজাগনের একটা শক্তি, যারা ন্যাটো, সমস্ত বিশ্বের যতগুলো শক্তিধর রাষ্ট্র ন্যাটোভুক্ত, তারা যখন একটা স্টেলথ এয়ারক্রাফট বানান 5th জেনারেশনের, তখন রাশিয়া একাই সেটা বানাতে পারে, সুখোই 57। ফলে রাশিয়ার এতটাই ক্ষমতা সারা বিশ্ব সেটা জানে বলেই তাকে রুখতে একটা ন্যাটো গোষ্ঠী তৈরি হয়েছে। এবং যেটা খুব লক্ষণীয় বিষয় যে এই বাংলাদেশ প্রথম থেকে এখনও পর্যন্ত তাদের অস্ত্রভাণ্ডার বৃদ্ধি, তাদের বিভিন্ন মুভমেন্ট রাশিয়ার নাম একবারও করেনি। তারা বারে বারে পাকিস্তানের নাম নিয়ে আসছে। পাকিস্তানে তাদের সমস্ত রকম সামরিক সাপোর্ট দেবে, যখন সেখানকার জনগণের, আমরা কাউকে হেয় করছি না বা হেয় প্রতিপন্ন করছি না, সেখানে জনগণের নুন আনতে পান্তা ফুরোচ্ছে, রুটি জোটে না পাকিস্তানের, তারা সমরাস্ত্র যোগাবে কী করে। ফলে এই পাকিস্তান যখন দেখবে যে রাশিয়া গোটা বিষয়টার মধ্যে অন্তর্ভুক্তিকরণ ঘটাচ্ছে, যেমনটা গোয়েন্দা রিপোর্ট আসছে যে চট্টগ্রামে ওই চত্বরে বা মায়ানমারে ইতিমধ্যে ওয়াগনারের কর্তা ব্যক্তিরা গেছিলেন, রাশিয়ার যে বিদ্রোহী গ্রুপ বা সিক্রেট ফোর্স বলা চলে, এবং একই সঙ্গে চীন ব্যাপকভাবে মায়ানমারে ইনভেস্ট করেছে, তার রিটার্ন তারা পেতে চাইছে এবং ভারতের মধ্যে ইনভেস্ট করেছে। ফলে RIC, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, এই ত্রিশক্তিধর রাষ্ট্র সারা পৃথিবীর বুকে, তারা যদি মায়ানমারের জন্য ঝাঁপিয়ে পড়ে এবং গোটা অংশে অ্যাক্টিভ হয়, এবং চীনের বেজিংয়ে যে বৈঠক চলছে এখনও, তার ফলে
চট্টগ্রামের যে পার্বত্য আকাশে সিঁদুরে মেঘ যে খুব দূরে নয় তা বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বিলক্ষণ জেনে গেছেন, যে কারণে তারা এই তথ্য দেওয়ার সঙ্গে সঙ্গে সকালে দেখিয়েছিলাম যে আমাদের ওয়েস্টার্ন পার্টে 3টে পুরনো ধরনের যে এয়ারক্রাফট সেগুলো পাকিস্তান উড়িয়েছিল পিওকেতে। খানিকক্ষণ পরে যখনই ইন্ডিয়ার তরফে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা আমি উল্লেখ করছি না এই অনুষ্ঠান থেকে, তখনই লেজ গুটিয়ে সেগুলো আবার ঘরে চলেও গেছে, এই মুহূর্তে আর নেই। ফলে বাংলাদেশ কিভাবে তাদের এই চট্টগ্রামকে ধরে রাখতে পারবে, কতক্ষণ পারবে তা নিয়ে সংশয়। সে বিষয়ে সে দেশের পর্যবেক্ষক ডক্টর শাহিদুজ্জামান কি বলছেন, কতটা সামরিক শক্তি হলে বাংলাদেশ এটাকে ঠেকাতে পারবে, সেই বক্তব্য দর্শকদের একবার শোনানোর জন্য বলব। অস্তিত্ব ও নিরাপত্তাজনিত কারণে আমাদের সামরিক সামর্থ্য অনেক বৃদ্ধি করতে হবে। এর অর্থ এই না যে আমাদের বিশাল ব্যয়ের পথে যেতে হবে। এর অর্থ এই যে আমাদের সবচেয়ে নির্ভরযোগ্য মিত্র খুঁজে বের করতে হবে। আমাদের দেশের মানুষকে এটা শেখাতে হবে যে আন্তর্জাতিক সম্পর্কে স্থায়ী বন্ধু আর স্থায়ী শত্রু বলে কিছু নেই। আমাদের স্থায়ী স্বার্থ রয়েছে এবং অতীতে আমরা যাকে শত্রু ভাবতাম সেই যদি আমাদের প্রয়োজনে বন্ধুত্বের হাত বাড়ায়, অস্ত্র সামর্থ্য দিয়ে আমাদের সহযোগিতা করে। দেখেন, নিউক্লিয়ার অপশন এটার একটা বিরাট একটা গুণ কি জানেন? আমরা জানি না। ইউ গেট মোর ব্যাং ফর দ্য বাক, মানে হচ্ছে যে একটা নিউক্লিয়ার ওয়েপনের রাষ্ট্রের সাথে আপনার ট্রিটি থাকলে, সহযোগিতা থাকলে আপনি যে নিরাপত্তা ভীতি সঞ্চালন করছেন সেটা এত বিশাল যে সেটা এককভাবে দীর্ঘমেয়াদী বেনিফিট আপনাকে এনে দিচ্ছে। সনাতন অস্ত্রের পেছনে আমাদের ব্যয় বিশাল, কারণ বারবার আপনাকে সনাতন ধর্মী অস্ত্র আপডেট করতে হয়। সুবিধা হচ্ছে যে একবারই আপনার খরচ, তারপর আপনি কন্টিনিউয়াসলি আপনি ভীতি সঞ্চার করছেন এবং শত্রু বুঝবে যে আপনার জমিতে যদি সে আঘাত করতে চেষ্টা করে তাহলে সে হয়তো পারবে আঘাত করতে, কিন্তু তার বিনিময়ে তাকে যে কষ্ট সহ্য করতে হবে একটা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে একের পর এক ভুল, আর তারপর কূটনৈতিকভাবে সার্বিকভাবে পরিস্থিতি যেখানে যাচ্ছে, তাহলে কি বাংলাদেশ এবার হারাবে একুল ওকুল সব কুল? সত্যজিৎ, রাশিয়ার শক্তির হস্তক্ষেপ, আরাকান আর্মির সঙ্গে একযোগে চট্টগ্রামের ভাবনা, এক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাদেশ তো সব দিক থেকে যে চাপে রয়েছে এই পরিস্থিতি মোকাবিলার এখন শেষ উপায় কি তাদের? দেখো, শেষ উপায় বলো তো সামরিক ক্ষেত্রে সেরকম কোনো ছবি উঠে আসে না। তবে অবিক যে গুরুত্বপূর্ণ বিষয় যে ওয়াগনার ফোর্সের যিনি দায়িত্বে রয়েছেন কর্নেল উটকিন, এবং ভীষণ যুদ্ধবাজ বলে তার বদনাম বা সুখ্যাতি বা কুখ্যাতি সবই রয়েছে সারা বিশ্ব জুড়ে, এবং ইউক্রেন যুদ্ধে তার ভূমিকা সবাই জানে। ফলে এই কর্নেল উটকিন যদি আবখাজিয়া মডেল, যেমনভাবে বাংলাদেশের পর্যবেক্ষকরা আতঙ্কিত হয়ে গেছেন, আমরা সেই তথ্য দর্শকদের দেখালাম, যদি এই কর্নেল উটকিন এই আবখাজিয়া মডেল সত্যি প্রয়োগ করে দেন সেই তৈল ভাণ্ডারের জন্যই হোক আর যে কোনো সামরিক সমঝোতার জন্যই হোক, তাহলে বাংলাদেশের হাত থেকে চট্টগ্রাম ছিটকে বেরিয়ে আসাটা হয়তো সময়ের অপেক্ষা হবে। সেক্ষেত্রে এই যেটা বলা হচ্ছিল বারে বারে যে বাংলাদেশ এই ডোনাল্ড ট্রাম্পের সময় তা বহুভাগে বিভক্ত হতে পারে, সেই সম্ভাবনা এবং সেই আতঙ্ক আরও যেন তীব্র হচ্ছে। একেবারে অনেক ধন্যবাদ চিফ রিপোর্টার সতীশ মুখোপাধ্যায় যেমন জানালেন, এবং এই একের পর এক প্রত্যেকটা মুহূর্তের যে পরিস্থিতি প্রত্যেক দিন এই বাংলাদেশের যে অবস্থা সামনে আসছে আপনাদের সামনে তুলে ধরছি।